বাংলাদেশ আর ভারতের সঙ্গে শত্রুতা করে চলেছে। আমি যাব না, আমার কাছে নত হতে হবে। আমি বলেছি যে প্রভু, আপনাকে আর কোনো চিঠি পাঠানো হবে না। ওই যে মাঝে রোটি ছিল না, যে আমাদের দীনেশ ত্রিবেদীর হাত থেকে একটা চিঠি পাঠানো হচ্ছে হাত দিয়ে, তাকে আমন্ত্রণ জানিয়ে। আমি বলেছিলাম সম্পূর্ণ ভুল। আর ভারত বলবে না যে প্রভু এবার পদধূলি দিন একবার ভারতবর্ষে এসে, যেন আপনি ভারতবর্ষে এসে ভারতবর্ষের কৃপা করছেন। তা আর হবে না। তারেক রহমানের কফিনে শেখ পেরে পড়ে গেছে, আর উদ্ধারের আশা নেই। ভারত সরকার যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট সুযোগ দিয়েছে। আমি বলে দিচ্ছি, শেষ কফিনে পেরেক পড়ে গেছে তারেক রহমানের। আর ওই কফিন ছেড়ে তার বেরোবার সাধ্য নেই। তার লন্ডনের টিকিট যত তাড়াতাড়ি কাটে সস্তায় পেয়ে যাবে। তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অদ্ভুত অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের খবর বলছে 22 তারিখ নাগাদ তিনি ভারতে আসতে পারেন, তার জন্য হোটেল সব দেখা হচ্ছে। কিন্তু গতকালকে এই পরশুদিনকে আমাদের শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ রণধীর জয়সওয়াল পরিষ্কার জানালেন যে তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে এখনো ভারত সরকার কিছু জানে না। এখন দেখুন, উনি আসছেন কার সঙ্গে দেখা করতে? মোদিজির সঙ্গে দেখা করতে। মোদিজি 22-23 তারিখ নাগাদ সময় দিতে পারবেন কিনা সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। মানে মোদিজি জানেনই না। একটা সফর, রাষ্ট্রপ্রধানের যদি সফর হয় তাহলে অনেকদিন আগে থেকে তার ব্যবস্থাপনা হয়। যার কাছে যাচ্ছেন তার সময় হবে কিনা, তার সময় অনুযায়ী। আমি এই নয় যাই মাসির বাড়ি চলে গেলাম, মাসি এলাম দাওয়াত খেতে, এ তো হয় না। এখন এই যে 28 তারিখ নাগাদ আবার উনি বেরিয়ে যাবেন বিদেশ, উনি ফিরবেন 8 তারিখ না 9 তারিখে ফিরেই। তারপরে হচ্ছে ব্রিক্স আছে, ব্রিক্সের সম্মেলন নিয়ে তিনি ব্যস্ত হয়ে যাবেন। এই যে বাংলাদেশ বারবার ব্রিক্স করছে, ব্রিক্সের কিন্তু সদস্য বাংলাদেশ নয়, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ব্রিক্সের সদস্য কিন্তু 5টা দেশ। এই 5টা দেশের বাইরে যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে আন্তর্জাতিক, সেই অর্গানাইজেশনের সভাপতিদের। তার মধ্যে বাংলাদেশের সভাপতি, বিমস্টেকের সভাপতি হচ্ছেন এবছর তারেক রহমান, বাংলাদেশে। এখন সেই হিসেবে তাকে ডাকা হচ্ছে। তিনি ব্রিক্সের কেউ নন, কিন্তু ব্রিক্সে যাবেন না। ব্রিক্স হচ্ছে একটা মঞ্চ, সেই মঞ্চে সবাইকে ডাকা হচ্ছে। তার মানে আপনি ব্রিক্সের অংশ নয়, এটা একটা ভুল ভাবা হচ্ছে। যাই হোক, এখানে নাকি সব হোটেল তার জন্য দেখা হচ্ছে, সমস্ত কিছুই বাংলাদেশের মিডিয়ায় দেখানো হচ্ছে। অথচ কালকে আপনাদের উপরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি পরিষ্কার বলে দিলেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আমরা ভাবনা চিন্তা করছি, হতেও পারে নাও হতে পারে। তাহলে এখনো পর্যন্ত এই যে দোলাচলটা রয়েছে, দোলাচলটা কিন্তু জিয়ে রেখে দিয়েছে কিন্তু বাংলাদেশ। তবে আমি বলেছি আমার বিশ্বাস তারেক রহমান আসবেন না। এলি যে প্রশ্নের সম্মুখীন হবে সেই প্রশ্নগুলো তার পক্ষে খুব অস্বস্তিকর। আর এখানে এলে পরে আপনাকে যে চেপে ধরবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যিনি এখানে বসে আছেন, সার্জিও গোর, তিনিও কিন্তু একই সঙ্গে চেপে ধরবেন। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনে মিলিয়ে মুচলেখা লিখিয়েছিল এই 10টি পয়েন্টে। এই দুজনেই কেউ ছাড়বে না, তার একটা ভয় রয়েছে। আবার এদিকে আসবেন, ওদিকে আবার বিএনপির লোকজন, আমাদের ওই কচিকাজ সংসদের লোকজন যারা আছে, তারা আবার গরম ভাষণ দিচ্ছে। যারা বলতো না চোখে চোখ রেখে কথা বলবো, আমাদের আইন, আমাদের কথাই আমাদের আইন। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তৃতা ছেড়েছেন, আমরা বেঁচে থাকতে হাসিনা দেশে ঢুকতে পারবে না। কি রে বেটা, এই যে পরাগ জৈন গেল, উনি গিয়ে তো ঘুরে টুরে এলেন 2-3 দিনের সফর করে। এই যে আমাদের রাষ্ট্রদূত যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এদিক ওদিকে মিটিং করছেন, তা আপনারা কোথায় গেছেন? আপনারাই তো বলেন সমান মর্যাদার কথা, সমান চোখে চোখ রেখে কথা বলার কথা, ভারতকে খেয়ে নেবার কথা। অথচ ভারতের কাঁচা লঙ্কার ডাঁটা যদি না হয় না, তাহলে পরে আপনাদের বেঁচে থাকা মুশকিল হবে। যেমন গতকালকেই না পরশু দিনকে কালের কণ্ঠে বেরিয়েছে, পাইপলাইন
পাইপ লাইনে ভারত থেকে এলো 82 লাখ লিটার ডিজেল। তাহলে এক হাতে কাটোরা আর এক হাতে আঙুল, মানে এই আঙুল দেখাবো, তোমায় মেরে ফেলে দেবো, তারপরেই কাটোরা এগিয়ে দেবো। বুঝ দেখে তোরা লঙ্কা দিয়েছে, কাঁচা মরিচ দিয়েছে, কিছু আমাদের ডিজেল দিন, এরপর বলবে গ্যাস দিন। কারণ আপনাদের দেশে গ্যাসের যে অবস্থা, সেই গ্যাসের অবস্থা বলতে গেলে তো একটা টার্মিনাল তো গেছে, তারপর আবার শুনছি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট বোধহয় গেছে। দেশের মানুষের অবস্থা দুর্বিষহ। আর আপনারা কি করছেন? দেদার টাকা ছাপাচ্ছেন, দেদার টাকা ছাপাচ্ছেন। টাকা ছাপানো হয় কি করে? টাকা ছাপানো হয় আপনার মজুদ যা সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এখন বাংলাদেশের মজুদ সোনা কত আছে আমি বার করেছি। বাংলাদেশের মজুদ সোনা আছে আপনার, বাংলাদেশ হোল্ডস এ ফিজিক্যাল গোল্ড রিজার্ভ 14.28 ton মাত্র, managed by Bangladesh Bank, valued at approximately 1.84 billion, which accounts for a small fraction of nation's total international reserve. 1.84 billion, আর আছে কত? 14.28 টন। আর ভারতের কত হয় জানেন? ভারতের সোনা জমা সোনা 650 টন। এছাড়া আছে ট্রেজারি বন্ড। আপনারা ভারত দখল করবেন। আপনারা নিজেদের অবস্থা জানেন না। আপনারা গুগল ঘেটে দেখেছেন যে আপনার কত সোনা আছে? সাথে আমি বলেছিলাম আপনারা টাকাগুলো তুলে নিন, এরপরে আর টাকা পাবেন না। কারণ টাকা ছাপিয়ে যে অবমূল্যায়ন হচ্ছে টাকার, এরপরে উগান্ডার মতো অবস্থা হবে। ওই বাজারের ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়ে আপনাদের 10,000 টাকা কেজি কাঁচা লঙ্কা, 5,000 টাকা কেজি হচ্ছে আপনার পটল, এই তো হবে। তখন রেশনের ব্যাগ, এক হাতে রেশনের ব্যাগ থাকবে আর এক হাতে টাকার ব্যাগ থাকবে, যদি এইভাবে চলতে থাকে। তো এর মধ্যে আবার বাংলাদেশ আর ভারতের সঙ্গে শত্রুতা করে চলেছে। আমি যাব না, আমার কাছে নত হতে হবে। আমি বলেছি যে প্রভু, আপনাকে আর কোনো চিঠি পাঠানো হবে না। ওই যে মাঝে রোটি ছিল না, যে আমাদের দীনেশ ত্রিবেদীর হাত থেকে একটা চিঠি পাঠানো হচ্ছে হাত দিয়ে, তাকে আমন্ত্রণ জানিয়ে। আমি বলেছিলাম সম্পূর্ণ ভুল। আর ভারত বলবে না যে প্রভু এবার পদধূলি দিন একবার ভারতবর্ষে এসে, যেন আপনি ভারতবর্ষে এসে ভারতবর্ষে কৃপা করছেন। তার হবে না। তারেক রহমানের কফিনে শেখ পেরে পড়ে গেছে, আর উদ্ধারের আশা নেই। ভারত সরকার যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট সুযোগ দিয়েছে। আমি বলে দিচ্ছি, শেষ কফিনে পেরেক পড়ে গেছে তারেক রহমানের। আর ওই কফিন ছেড়ে তার বেরোবার সাধ্য নেই। তার লন্ডনের টিকিট যত তাড়াতাড়ি কাটে সস্তায় পেয়ে যাবেন। আজ হোক, 2 মাস 4 মাস বাদে হোক, লন্ডন তাকে ফিরতেই হবে। আর বাকি যে ছুটকো ছাটকা আছে সব করা দেখবেন হাওয়া হয়ে যাবে। তো ভবিষ্যতে রাজনীতি খুব ঘোলাটে, খুব ঘোলাটে। শেখ হাসিনা যে কোনো দিন ফিরে যাবেন। তার যে কর্মীরা আছেন, নেতা আছেন, তারা সব কলকাতায় জড়ো হয়ে গেছে। সব কিছু নিউ দিল্লি আছে, কিছু কলকাতা আছে, সব এক এক করে ফিরবেন। নানক, তার একটা ইন্টারভিউ দেখলাম নানক সাহেবের, তিনিও বললেন আমরা সব প্রস্তুত, উনি নির্দেশ দিলেই আমরা দেশের দিকে রওনা দেব। তার মানে শেখ হাসিনা জানেন কোন সময় তাকে ফিরতে হবে। ওই জন্যই বলছি, হয়তো আগস্টের শেষের দিকেই হয়তো তিনি নির্দেশটা দিতে পারেন, হয়তো সেপ্টেম্বরের গোড়ায় গিয়ে তিনি ঢুকবেন। তাহলে আপনারা এখন এই যে দেশটার হাল করেছেন, সেই দেশটার হালকে উন্নত করতে গেলে একমাত্র ওই শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। এবং মানুষ 2 বছর বাদে হলেও শান্তিতে বাস করবেন। এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক দেশগুলো এবং ভারত বাংলাদেশকে প্রচুর অর্থ সাহায্য করবে এবং প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হবে, যাতে বেকারত্ব ঘুচে মানুষের পেটে দুবেলা ভাত জোটে এবং একটা সুস্থ সামাজিক একটা ব্যবস্থা গড়ে ওঠে। তার জন্য একটু অপেক্ষা করুন, খুব শিগগিরই হয়ে যাবে সেটা। আপনারা অনেক কষ্ট করেছেন, আর কটা দিন কষ্ট করবেন, এটাই আমার নিবেদন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেয়ার আগে কি একটি রাজনৈতিক টাইম বোমা রেখে গেলেন সালাউদ্দিন আহমেদ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের। ঢাকার নির্ভরযোগ্য সূত্রের দাবি, দায়িত্ব ছাড়ার আগে দেশের পুলিশ প্রশাসনের নিচুতলা পর্যন্ত
একটা বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে সালাউদ্দিন আহমেদের তরফ থেকে, তার মন্ত্রক থেকে। সেই বার্তাটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের চিহ্নিত করো, ধরো এবং জেল ভরো। এটি যদি কেবল আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হতো তাহলে প্রশ্ন ওঠার বিশেষ কারণ ছিল না। কিন্তু অভিযোগ হচ্ছে অপরাধের নির্দিষ্ট প্রমাণ নয়, তার রাজনৈতিক পরিচয়ই অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের প্রধান মাপকাঠি হয়ে উঠতে পারে। আরও বিস্ফোরক খবর, এই নীতি নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সালাউদ্দিন আহমেদের তীব্র মতবিরোধ হয়েছে। একদিকে সালাউদ্দিন আহমেদের অবস্থান, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেয়া যাবে না। অন্যদিকে তারেক রহমান বুঝতে শুরু করেছেন বাংলাদেশে আগামী 5 বছর স্থিতিশীলভাবে সরকার চালাতে হলে শুধু জামায়াত, এনসিপি কিংবা বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ সামলালেই হবে না, ভারত এবং আমেরিকার কৌশলগত উদ্বেগকেও গুরুত্ব দিতে হবে, যে উদ্বেগের কথা জানিয়ে গেছেন কয়েকদিন আগে ঢাকায় গিয়ে সার্জিও গোর, এবং তারপরে ভারত থেকে এসছেন সেখানকার রয়ের প্রধান পরাগ জৈন এবং তার সঙ্গে কিছু অফিসার। এবং শুধু তাই না, তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর আলোচনার মধ্য দিয়েও এই কথাই প্রমাণ হয়েছে। এবং পরে আবার সার্জিস গোর তিনি দিল্লিতে অজিত ডোভালের সাথে বৈঠক করেছেন, 2 দিন বৈঠক করেছেন পররাষ্ট্র দপ্তরের সাথে, ভারতের পররাষ্ট্র দপ্তর। আর এই সব সমীকরণের কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম, শেখ হাসিনা। তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেয়া নিছক প্রশাসনিক রদবদল নয়? এর পেছনে কি লুকিয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথ নিয়ে তারেক ও সালাউদ্দিনের মধ্যে মৌলিক সংঘাত? চলুন বিষয়টি ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রকাশ্যে যে দেখা যাচ্ছে যে বিষয়গুলি, অর্থাৎ যাচাইযোগ্য ঘটনাগুলি দেখে নেওয়া যাক। আগস্টের শুরুতেই সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার কারণে সারা দেশের পুলিশকে সতর্ক রাখা হয়েছে। 2রা আগস্ট এইটা তিনি খবরটা পাঠান। অথচ তার পরের দিনই তিনি বলেন 5 আগস্টকে কেন্দ্র করে নাশকতা করার মতো সাংগঠনিক ক্ষমতা আওয়ামী লীগের আর নেই। অর্থাৎ একদিকে তিনি বললেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, তার জানাজা হয়ে গেছে। অন্যদিকে সেই ধ্বংস হয়ে যাওয়া দলকে আটকাতে গোটা পুলিশ প্রশাসনকে তিনি সতর্ক করে দিচ্ছেন। কি অদ্ভুত বৈপরীত্য! এরপর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সামনে আসতেই সালাউদ্দিন আরও কঠোর ভাষা ব্যবহার করেন। তার বক্তব্যের সার কথা ছিল আওয়ামী লীগ শেষ, দলটি দিল্লিতে সমাধিত এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দেবে না। তিনি ভারতকে হাসিনা কার্ড খেলার অভিযোগেও অভিযুক্ত করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঠিক সেই একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে আবার তিনি মিটিংয়ে বসছেন। তার মানে দেখা গেল যে সব পুলিশ ফাঁড়িতে আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ, তারেক সালাউদ্দিন ঝগড়া এবং ভারত আমেরিকার চাপ, এই 3টি বিষয় স্বাধীনভাবে প্রমাণিত নয়। তাই ভাষায় আমরা বলেছি সূত্রের দাবি, কারণ এই বিষয়টা একেবারে কার্পেটের নিচে রেখে দেওয়া হয়েছে। কিন্তু কার্পেটের নিচে ঢুকিয়ে রাখলেই যে খবরগুলো মিথ্যে হয়ে যায় তা তো নয়। সুতরাং এটাই হচ্ছে যাওয়ার আগে তারেক রহমানের সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একটি বড় চাল দিয়ে চলে গেলেন সালাউদ্দিন আহমেদ। তিনি অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন। আপাত দৃষ্টিতে দেখুন, এটা মন্ত্রিসভার একটা সাধারণ রদবদল। একজন মন্ত্রী এক দপ্তর থেকে অন্য দপ্তরে যাচ্ছেন, এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু বাংলাদেশের ক্ষমতার অলিন্দ থেকে যে খবর পাওয়া যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে ঘটনাটি নিছক প্রশাসনিক রদবদল নয়, এর পেছনে আছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়ে এক গভীর সংঘাত
বিএনপির দলের মধ্যেই। নির্ভরযোগ্য সূত্রের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার আগে সালাউদ্দিন আহমেদ দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও ফাঁড়িতে নির্দেশ দিয়ে গিয়েছেন, আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের খুঁজে বার করো, গ্রেপ্তার করো এবং জেল ভরো। আর এই নির্দেশ নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যেটাকে সাধারণ ভাষায় বলা যায় ঝগড়া। যে সালাউদ্দিন আহমেদ নিজেকে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর পর সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী মনে করতেন এবং সেটা তিনি বলতেনও, প্রচারও করতেন, সেই বিষয়টি একেবারে ঘেঁটে গেছে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তিনটি। সালাউদ্দিন আহমেদ কি সত্যিই বিদায়ের আগে শেষ খেলাটি খেলে গেলেন? তারেক রহমান কেন আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করার বদলে কিছুটা রাজনৈতিক জায়গা বা স্পেস দিতে চাইছেন? এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার সঙ্গে এই সংঘাতের সম্পর্ক ঠিক কোথায়? প্রথমে একটা সতর্কতা দিয়ে রাখি, পুলিশকে দেয়া কথিত গোপন নির্দেশের কপি আমি পাইনি, কিন্তু তারেক সালাউদ্দিনের ব্যক্তিগত ঝগড়ার কোনো সরকারি নথি সেটাও এখনও প্রকাশ্যে আসেনি। ফলে এগুলোকে প্রমাণিত সরকারি তথ্য যদি কেউ না বলতে চান, আমার তাতে আপত্তি নেই। আমরা কিন্তু তথ্যটি সূত্রের দাবি হিসেবে, নির্ভরযোগ্য সূত্রের দাবি হিসেবে গ্রহণ করে তার রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করছি। তবে প্রকাশ্য ঘটনা প্রবাহের সঙ্গে এই সূত্রের বক্তব্যের বেশ কিছু অদ্ভুত মিল রয়েছে। দেখুন, আগেই বলেছি 2রা আগস্ট সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে বলেছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার খবর পেয়ে সারা দেশের পুলিশকে সতর্ক করা হয়েছে। কবে বলেছিলেন? 2রা আগস্ট। পরের দিন তিনি আবার বলেন আওয়ামী লীগের বড় ধরনের নাশকতা ঘটনার ক্ষমতা আর নেই। অর্থাৎ একদিকে তিনি দলটিকে রাজনৈতিকভাবে মৃত বলছেন, অন্যদিকে পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখছেন। আর শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সালাউদ্দিনের ভাষা আরও কঠোর হয়ে যায়। তিনি বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, দলটি দিল্লিতে সমাধিস্থ হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে আর রাজনীতিতে ফিরতে দেবে না। ভারতের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন দিল্লি একদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে হাসিনা কাট খেলছে। এই বক্তব্যগুলো কেবল একজন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক মন্তব্য ছিল না, এগুলো ছিল একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান। এবং সেই অবস্থানটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে কোনো জায়গা ছাড়া যাবে না এবং দলটির মাঠ পর্যায়ের সংগঠনকে মাথা তুলতে দেওয়া হবে না। অন্যদিকে এর উল্টো পথে, উল্টো প্রান্তে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে অনেকে প্রশ্ন করবেন, তারেক রহমান তো প্রকাশ্যেই ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, তাহলে তিনি কিভাবে হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন চাইছেন? উত্তরটি বাংলাদেশের প্রকাশ্য কূটনীতি এবং পর্দার আড়ালের বিশ্ব রাজনৈতিক কৌশলের, ভূ রাজনৈতিক কৌশলের পার্থক্যের মধ্যে লুকিয়ে আছে। প্রকাশ্যে তারেক রহমানকে প্রত্যর্পণ চাইতেই হবে, কারণ বিএনপির কর্মী, সমর্থক, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং শেখ হাসিনা বিরোধী জনমতের সামনে তিনি বলতে পারেন না যে সরকার হাসিনার ফিরে আসার পথ তৈরি করছে, তাকে একটা ব্যবধান রাখতেই হয়। কিন্তু প্রত্যর্পণের দাবি এবং নিয়ন্ত্রিত প্রত্যাবর্তন দুটো এক জিনিস নয়। প্রত্যর্পণ মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেবে, অন্যদিকে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অর্থ হলো শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন এবং বাংলাদেশের সরকারকে তার নিরাপত্তা, আদালতে আত্মসমর্পণ, বিচার, কারাবাস সব কিছুর আইনসম্মত বন্দোবস্ত করতে হবে। শেখ হাসিনা নিজে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু আমাদের ধারণা আগস্টে যখন তারেক রহমান ব্রিক্স সম্মেলনের আগেই দিল্লিতে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলছেন এবং ব্রিক্স সম্মেলনে অংশ না নিয়েই তিনি আবার ফিরে যাচ্ছেন। আর শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরের মধ্যে বলেছেন, কিন্তু তিনি সেপ্টেম্বরেই ফিরবেন, এমন খবরও অত্যন্ত ঘনিষ্ঠ এবং গোপন সূত্র থেকে আমাদের কাছে এসছে। একই সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করেছেন। তার ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসেছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। অর্থাৎ হাসিনা প্রসঙ্গটি এখন আর শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণের বিষয় নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠেছে। তারেক রহমান বুঝতে পারছেন শেখ হাসিনাকে অনির্দিষ্টকাল ভারতের মাটিতে রেখে বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করা যাবে না, বাংলাদেশ বাঁচতেও পারবে না ভারতের সাহায্য ছাড়া। কারণ দিল্লিতে অবস্থান করেও শেখ হাসিনা রাজনৈতিক বার্তা দিতে পারেন, আওয়ামী লীগের ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগঠনকে সক্রিয় করতে পারেন,
বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারেন। ভারত বাংলাদেশ সম্পর্কেও প্রতিনিয়ত নতুন উত্তেজনা তৈরি হতে পারে। কিন্তু তিনি যদি দেশে ফেরেন তাহলে তাকে একটা দৃশ্যমান আইনগত কাঠামোর মধ্যে রাখা সম্ভব। আদালত ঠিক করবে তিনি জামিন পাবেন, বন্দী থাকবেন না অন্য কোনো আইনি সুবিধা পাবেন। সরকার বলতে পারবে সিদ্ধান্তটি রাজনৈতিক প্রতিহিংসার নয়, আদালতে। তারেক রহমানের সামনে দ্বিতীয় বড় হিসাব ভারত। বাংলাদেশের অর্থনীতি, সীমান্ত, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, আঞ্চলিক নিরাপত্তায় ভারতের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারতের সঙ্গে স্থায়ী সংঘাত রেখে 5 বছর নির্বিঘ্নে সরকার চালানো অত্যন্ত কঠিন। 10 আগস্ট ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তারেক রহমান নিজেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। একথা ঘোষণা করেছেন দীনেশ ত্রিবেদী স্বয়ং। একই বৈঠকে বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের দাবি তুলেছে। অর্থাৎ তারেক রহমান একই সঙ্গে চাপ এবং সম্পর্ক মেরামত দুই পথেই হাঁটছেন, আর এটাই হলো বাস্তব রাজনীতি। তারেক রহমান ভারতকে বলতে চাইছেন, আমরা আমাদের আইনি অবস্থান থেকে প্রত্যর্পণ চাইছি, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইছি না। আর ভারতের সম্ভাব্য উদ্বেগটিও পরিষ্কার। দিল্লি নিশ্চয়ই চাইবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গণপিটুনি, রহস্যজনক হামলা অথবা বিচার বহির্ভূত হত্যার শিকার হন, কারণ তিনি দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার নিরাপত্তার প্রশ্নে কোনো বড় বিপর্যয় ঘটলে তার রাজনৈতিক ও কূটনৈতিক দায় ভারতের ওপরে এসে পড়বে। আমেরিকার ক্ষেত্রেও মূল বিষয়টি সম্ভবত শেখ হাসিনার প্রতি ব্যক্তিগত ভালোবাসা নয়, তাদের চিন্তা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার, বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা এবং বাংলাদেশে চীনের প্রভাবকে সংকুচিত করা, চীনের প্রভাবকে বন্ধ রাখা। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে যদি অনির্দিষ্টকাল রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়, নির্বিচারে গ্রেপ্তার করা হয় এবং বিরোধী মত প্রকাশের সমস্ত পথ বন্ধ করা হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে সারা বিশ্বে। তবে ভারত ও আমেরিকা তারেক রহমানকে নির্দিষ্টভাবে কী নির্দেশ দিয়েছে তার কোনো প্রকাশ্য প্রমাণ এখনও নেই। এটি কূটনৈতিক সূত্র নির্ভর দাবি, কিন্তু ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটনের স্বার্থ বিচার করলে একটি অংশগ্রহণমূলক ও নিয়ন্ত্রিত রাজনৈতিক সমাধানের পক্ষে তাদের অবস্থান থাকা অস্বাভাবিক নয়। আর ঠিক এই জায়গাতেই সালাউদ্দিন আহমেদের সঙ্গে তারেক রহমানের মতবিরোধ তৈরি হয়েছে। সালাউদ্দিন আহমেদ শুধু বিএনপির একজন নেতা নন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি গুম হওয়ার অভিযোগ করেছিলেন। 2015 সালে ঢাকায় নিখোঁজ হওয়ার পর তাকে ভারতের শিলংয়ে খুঁজে পাওয়া যায়। দীর্ঘ সময় তাকে বাংলাদেশ থেকে দূরে থাকতে হয়েছিল। ফলে আওয়ামী লীগ সম্পর্কে তার অবস্থান শুধু রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগতও হতে পারে। তার দৃষ্টিতে আওয়ামী লীগকে জায়গা দেয়া মানে হয়তো সেই শক্তিকেই পুনরুজ্জীবিত করা যাদের শাসন আমলে তিনি নিজে নির্যাতিত হয়েছেন বলে তিনি স্বয়ং অভিযোগ করেন। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একজন প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার হিসাব এক নয়, এক হতে পারে না। সালাউদ্দিন হয়তো অতীতের বিচার চান, আর তারেক রহমানকে ভাবতে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, আগামী 5 বছর নিয়ে। সালাউদ্দিনের কাছে আওয়ামী লীগ একটি পরাজিত শত্রু, তারেকের কাছে আওয়ামী লীগ একই সঙ্গে শত্রু, একটি বড় সামাজিক বাস্তবতা এবং আন্তর্জাতিক দর কষাকষির বিষয়। এখন যদি সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার মুহূর্তে সালাউদ্দিন ব্যাপক গ্রেপ্তারের নির্দেশ দিয়ে থাকেন আওয়ামী লীগ কর্মীদের, তাহলে তার সম্ভাব্য উদ্দেশ্য কী হতে পারে? প্রথমত, শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের সংগঠনকে তিনি ভেঙে দিতে চাইছেন। এটা বিএনপির মধ্যেও তার একটা গোষ্ঠী আছে যারা এটা মনে করেন, যাতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাকে ঘিরে বড় রাজনৈতিক জমায়েত বা আন্দোলন তৈরি না হয়। দ্বিতীয়ত, পুলিশ ও প্রশাসনের মধ্যে সালাউদ্দিনের নিজস্ব নীতির ধারাবাহিকতা বজায় রাখা। মন্ত্রী বদলে গেলেও তার দেয়া নির্দেশ অন্তত কিছুদিন পর্যন্ত কার্যকর থাকে। তৃতীয়ত, তারেক রহমানের সামনে একটি সম্পন্ন বাস্তবতা বা ফেট অ্যাকমপ্লি তৈরি করা, অর্থাৎ এত মানুষকে গ্রেপ্তার করে দেওয়া হবে যে পরে তাদের মুক্তি দিতে গেলে সরকারকে বিএনপির কট্টর অংশ এবং জুলাই আন্দোলনের সংগঠনগুলির বিরোধিতার মুখে পড়তে হবে। চতুর্থত, দলের ভেতরে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতে চাইছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলতে পারবেন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আপোষ করিনি, তাই আমাকে সরিয়ে দেওয়ার পরে সরকারের নীতি নরম হয়েছে। কিন্তু নির্বিচারে গ্রেপ্তারের কৌশল তারেক রহমানের জন্য ভয়ঙ্কর বিপদও তৈরি করতে পারে। কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা, সাক্ষ্য অথবা আইনগত অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা স্বাভাবিক, কিন্তু শুধু একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার অপরাধে কাউকে আটক করা হলে
সেটি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হবে এবং সারা বিশ্বের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে তারেক রহমান সরকারকে। এতে শেখ হাসিনার প্রচারই শক্তিশালী হবে। তিনি বলতে পারবেন সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, তাই পুলিশ দিয়ে দলটিকে নিশ্চিহ্ন করতে চাইছে। ভারত ও পশ্চিমী দেশগুলোর কাছেও তারেক সরকারের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠনগুলি গণগ্রেপ্তার, গুম, হেফাজতে নির্যাতন অথবা বিরোধীদের বিরুদ্ধে সাজানো মামলার অভিযোগ তুলবেই। সবচেয়ে বড় কথা, প্রতিশোধের রাজনীতি নতুন প্রতিশোধের জন্ম দেয়। বিএনপি যে অভিযোগগুলো একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করত, পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার, বিরোধীদের নামে গণমামলা, রাতের অন্ধকারে গ্রেপ্তার, ক্ষমতায় এসে বিএনপি যদি সেই একই কাজই করে যেতে থাকে তাহলে সরকার বদলাবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে না। আর একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য তথ্য মনে রাখতে হবে, দায়িত্বে থাকাকালীন সালাউদ্দিন নিজেই পুলিশকে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী না হওয়ার কথা বলেছিলেন। আবার 5 আগস্টের পরে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার নির্দেশও তিনি দিয়েছিলেন। সুতরাং তার কথিত শেষ নির্দেশের ব্যাখ্যায় তার নিজের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে 3টে সিদ্ধান্তের ওপর। 1, শেখ হাসিনা দেশে ফিরবেন কবে? 2, ফিরলে তাকে একজন দণ্ডিত আসামি, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, না একটি বৃহৎ রাজনৈতিক শক্তির নেত্রী, কোন পরিচয়ে রাষ্ট্র তাকে গ্রহণ করবে? 3 নম্বর, আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের অপরাধী হিসেবে দেখা হবে, না বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে তারা থাকবে? অপরাধের বিচার অবশ্যই হওয়া উচিত। জুলাইয়ের হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের নির্দিষ্ট অভিযোগ থাকলে বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ব্যক্তির অপরাধের দায় গোটা রাজনৈতিক দলের লক্ষ লক্ষ সমর্থকের ওপর চাপিয়ে দিলে সেটা বিচার নয়, সেটা বিচারের অপভ্রংশ, বিচারের গর্ভস্রাব। তারেক রহমান সম্ভবত এই পার্থক্যটি বুঝেছেন। তিনি জানেন কেবল প্রতিপক্ষকে জেলে ভরে সরকার গঠন করা যায়, কিন্তু 5 বছর সেই সরকারকে স্থিতিশীলভাবে চালানো যায় না। সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক দর্শন যদি হয় আওয়ামী লীগকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে, তাহলে তারেক রহমানের বাস্তববাদী দর্শন সম্ভবত আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এমনভাবে ধ্বংস করা যাবে না যাতে দেশ স্থায়ী সংঘাতে ডুবে যাবে। এই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তন তারেক রহমান সালাউদ্দিনকে সরিয়ে দিয়েছেন। এটা নিছক প্রশাসনিক রদবদল নয়। সালাউদ্দিন তিনি সত্যিই তার এই নির্দেশটা কতদূর গ্রাহ্য হবে আগামী কয়েকদিনে যদি আওয়ামী লীগ কর্মীদের গণগ্রেপ্তার বাড়ে তাহলে বুঝতে হবে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত নির্দেশ মাঠে কার্যকর হচ্ছে। আর যদি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তারে লাগাম পরিয়ে দেন, পুরনো মামলা পর্যালোচনা করেন এবং নিরপরাধ কর্মীদের মুক্তির উদ্যোগ নেন, তাহলে পরিষ্কার হবে যে তারেক রহমান সত্যিই একটি ভিন্ন রাজনৈতিক পথে হাঁটতে চাইছেন। বাংলাদেশে এই লড়াই এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি নয়, এটা প্রতিশোধ বনাম বাস্তববাদ, অতীতের ক্ষোভ বনাম ভবিষ্যতের স্থিতিশীলতা এবং দলীয় আধিপত্য বনাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতির লড়াই। এখন এই পর্যন্ত আর উত্তর কি আছে এখানটায় প্রিয় দর্শক, আপনাদের কি মতামত এই বিষয়ে সেটা জানান এবং ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।